বিচারের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে সরকারের কাছে, জানালেন ডক্টর ইউনূস। ভারত ফেরত না দিলে অনুপস্থিতিতে ট্রায়াল। No official response, but we are waiting for that response. The law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh. সরকার পরিবর্তনের সাথে বিচারের কোনো সম্পর্ক নেই বললেন আমির খসরু। নির্বাচিত সরকারও অপরাধীদের শাস্তি প্রদানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সিআর আবরার। 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানোর আশ্বাস বিদায়ী শিক্ষা উপদেষ্টার। গাবতলী বেড়িবাঁধে ডিএনসিসির অভিযান, আড়ত মোকাম সরাতে সময় 7 দিন। চট্টগ্রাম নিউ মার্কেটে 45টি দোকান দখলমুক্ত করল জেলা প্রশাসন। নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সমতার 3 দফা দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। 1.5 ঘন্টা পর স্বাভাবিক হল রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। অন্য প্রেসিডেন্ট 2 মেয়াদে যা পারেনি তা মাত্র 43 দিনে করেছেন, দাবি ট্রাম্পের। কংগ্রেসে দম্ভের পাশাপাশি সাফাই গিয়েছেন নিজের পদক্ষেপের। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতা বিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়াও মানবতা বিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। জানান, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। The question of trial is not if. It will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। তাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। No official response, but we are waiting for that response. I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাক্ষাৎকারে আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনূস। This is within the police territory or army territory, so they have not opened it to the public yet because this will create a bad response from the army and so on. Those kind of fear that the public gets into the cantonment area where they live, the army people live. So they are restricting those areas, but we have decided to make it a museum so that public can come in. স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations, can we help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।
শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অধ্যাপক সিআর আবরার। বেলা 11টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এছাড়া নতুন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিআর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। আগামী 10 মার্চের মধ্যে সারা দেশের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো হবে, এমনটাই জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সচিবালয়ে নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সাথে মন্ত্রণালয়ের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিদায়ী উপদেষ্টা জানান, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম। বর্তমানে যে কারিকুলাম আছে সেটিতে 2-3 বছর স্থির থাকা ভালো জানিয়ে তিনি বলেন, এই কারিকুলাম যুগোপযোগী করা প্রয়োজন। এ সময় নতুন উপদেষ্টা সিআর আবরার বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন এই দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, এমন শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি করতে হবে যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এই মন্ত্রণালয় যে বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে, আমি মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। আপাতত 2-1 বছর ওটাতেই সুস্থির থাকা মনে করি ভালো, কিন্তু ইতিমধ্যেই ওই কারিকুলামকে আরো যুগ উপযোগী করার জন্য কিছু কার্যক্রম শুরু হবে এখন। ঘোষণাপত্রে ভারত কিংবা পাকিস্তানপন্থী না হওয়ার কথা স্পষ্ট করেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। কেবল বাংলাদেশের পক্ষে থেকে স্বার্থ রক্ষা করার স্পষ্ট ঘোষণা দিয়েছে দলটি। বিষয়টিকে জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাটা বড় চ্যালেঞ্জ বলেও মত তাদের। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যে ঘোষণাপত্র উপস্থাপন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে ছিল দলটির কূটনীতি চিন্তার প্রতিফলনও। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। নতুন রাজনৈতিক দলের শুরুতেই এমন অবস্থান জানান দেয়া কি বার্তা দিচ্ছে? নাকি এমন ঘোষণা কেবলই জোট আর ভোটের মাঠে জনপ্রিয়তা পাওয়ার কৌশল? বিশ্লেষকরা বলছেন, বড় দলগুলোর শাসনামলে বিদেশ নীতিতে অনেক সময়ই উপেক্ষিত থেকেছে বাংলাদেশ ও এদেশের মানুষের স্বার্থ। সে কারণেই নাহিদদের এমন অবস্থান রাজনীতির আলোচনায়। একটা দেশের প্রতি টিল্টেড হয়ে যাওয়া, সেইটা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যত্যয় ঘটায়, যেটা আমরা অতীতে দেখেছি। অতীতে একটা রাষ্ট্রের উপরে আপনি যখন ভরসা করেন, সেখানে আপনার রাজনৈতিকভাবে যেমন একটা দুর্দশার সম্মুখীন হতে হয়, বাংলাদেশের স্বার্থগুলিও সম্পূর্ণভাবে রাখা যায় না। কখনো এক পক্ষ ছিল খুব ভারতপন্থী
রাজনীতি করেছে, অন্য পক্ষ সেটা সমালোচনা করেছে, আবার অনেক সময় দেখা গেছে আরেক পক্ষকে অপোজিশন বলেছে তারা পাকিস্তান পন্থী, তাই না? তো সেটার জায়গায় হয়তো উদাহরণ হিসেবে এই দুইটা দেশের কথাই বলেছে, বাট আইডিয়ালি আমার মনে হয় যেটা বোঝাতে চেয়েছে, কোনো এক দেশ কেন্দ্রিক ফরেন পলিসি হবে না। একদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বৈরিতা কমানোর চেষ্টা অন্তর্বর্তী সরকারের। সাথে পরাশক্তি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নানা তৎপরতা আছে আগে থেকেই। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল সহ মানবাধিকার, সুশাসন আর গণতন্ত্র নিয়ে আগ্রহ। এত সব পরাশক্তিকে সামলাতে একক কোনো দেশের দিকে না ঝুঁকে ভারসাম্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ম্যাসিভ পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবর্তন হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে পরিবর্তন হচ্ছে, মিডল ইস্টে পরিবর্তন হচ্ছে। সুতরাং সেই জায়গাতে কিভাবে আমরা আমাদের জাতীয় স্বার্থটাকে সর্বোচ্চ পর্যায়ে রাখবো, সেটা তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে বলে আমি মনে করি। বিশ্লেষণ করে বাস্তবতার নিরিখে একটা পজিশন নিলেন, সেই পজিশনই বছরের পর বছর ধরে চলতে থাকতে পারবে সেটারও সম্ভাবনা কম। আপনাকে কন্টিনিউয়াসলি জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্সকে বিশ্লেষণ করে যেতে হবে, এবং তার ভিত্তিতে যখনই যেখানে অ্যালাইনমেন্ট বা রিঅ্যালাইনমেন্টের প্রয়োজন বা রিস্ট্র্যাটেজাইজেশনের প্রয়োজন, কৌশল পুনর্নির্ধারণ করতে হবে। অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতির স্থিতিশীলতা থাকলে কূটনীতি সহজ হয়ে যায় অনেকটা। তাই বিভেদ ভুলে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় অবৈধ টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে একদল জনতা। এ সময় বাড়িতে ৩ জন গৃহকর্মী ছাড়া আর কেউ ছিলেন না। ২০ থেকে ২৫ জনের দলটি প্রায় আধ ঘন্টা লুটপাট চালানোর পর সেখানে আসে পুলিশ ও সেনাবাহিনী। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি তারা। কথা বলেনি গণমাধ্যমের সাথেও। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এমন এক খুদে বার্তা আসতে থাকে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে। রাত 11টার দিকে গুলশান 2-এর কনকট কটেজের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র জনতা নামে 20-25 জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করেন তারা। এরপর বাড়িটির 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। তছনছ করে আলমারি, ওয়ার্ড্রপ, লাকেজ থেকে শুরু করে সবকিছুই। বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ.টি. ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িটিতে প্রবেশ নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তারা। আমরা সবাই আসছি একসঙ্গে, ইনফরমেশন আমরা সবাই জানি, সবাই আমরা একসঙ্গে আসছি, আইসা এই যে আমরা ঢুকছি। আমি এখানে রানিং এর উপরে ছিলাম, আমার এই যে বাইক আছে, আমি বাইক নিয়ে তাদের পিছে পিছে মানে হঠাৎ দেখতেছি এই যে হট্টগোল, তা আমি আবার পিছে পিছে আসছি। আমার ফোনে সম্পূর্ণ ভিডিও আছে। আওয়ামী লীগের লোকজন যারা আছে, যারা আমরা পাইনি, লুটপাট করছেন কেন? বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় 27 বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন। তামি সাহেবরা দেয়নি, মেয়ে আসিল একটা সারাসারি হওয়ার পরে 1 সালের দিকে আমেরিকা গেছি, পরে বাংলাদেশের সাহেবে 2014 সালে সাহেবের অবস্থা ভালো আছিল না, তারপর হেনতে আমেরিকা থেকে আইছে। এখন কে থাকে? এখন সাহেবের মেয়েই থাকে, এটা সাহেবের বাড়ি। রাত 12টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা। রাত 2:30টার দিকে গণমাধ্যমের উপস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনেই দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা। যখন আমি বলি একজন অন্যায় করে পুলিশ আসার জন্য অপেক্ষা করে না, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম, ঠিক আছে? আর কোনো কথা আছে? এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি, এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 7 দিনের সময় বেঁধে দিয়ে গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে অবৈধভাবে বসানো দোকান গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘরও ভেঙে দেওয়া হয়।
পরে ডিএনসিসির প্রশাসক জানান এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে। তবে যারা দোকান বসিয়েছেন তাদের দাবি হাট ইজারাদাররা এই জায়গা ভাড়া দিয়েছে। দীর্ঘদিন পর উচ্ছেদে এসেও অভিযান স্থগিত করতে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। কারণ অবৈধ দোকানীদের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসককে। এর আগে গুড়িয়ে দেওয়া হয় 20 থেকে 25টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড ও পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা। বলেন ইজারাদারদের টাকা দিয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের 1 ঘন্টা কেন, আমাদের 10টা মিনিট টাইম দেওয়া হয়নি। হাত পাও কাইটা এই যে লাখ টাকা খরচ করে দোকানটা উঠাইলাম। দোকান তো উঠেছে আমাদের নিজেদের অর্থায়নে। আমার নাই বলতে বাবা কি করবেন কি? এটা বাংলা আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। ওনারা যদি আমাদেরকে 5টা মিনিট সময় দিত তবু মনের ভিতরে বুঝ দিতাম যে 5 মিনিট সময় দিছে, আমার ফ্রিজটা বের করি, আমার মাছ গোছটা বের করি, আশেপাশে যতগুলো দোকান ছিল দোকানের মালগুলো, একটা গ্যাসের বোতলটা পর্যন্ত বের করুক। একটা কুরবানি ঈদ, রোজার ঈদ, আমাদের একটা বেচা কিনার টাইম, চাকু চাপাটি বানাই, লাখ লাখ টাকার বেচা কিনা। আমরা কোনো চিঠি পাইনি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনারা আসবে বিকালে, মানে সন্ধ্যার সময় ওনারা বলতে পারে। সিটি কর্পোরেশন বলছে হাট ইজারা নিয়ে এমন গদিঘর চালানো আইন সিদ্ধ নয়। তারপরেও ফেব্রুয়ারির 28 তারিখে শেষ হয়ে গেছে ইজারার মেয়াদ। 7 দিন সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে তারা হয় তাদের এই মালপত্র নিয়ে এখান থেকে সরে যাবেন, অথবা সিটি কর্পোরেশনকে ভাড়া দিয়ে তারা তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। অবৈধভাবে যারা দখলে থাকে তাদের এখানে ক্ষতিগ্রস্তের বিষয়টা বিবেচনায় আনা হয় না। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কাউকে ইজারা দেইনি। কাজে কেউ যদি বলে থাকে যে আমরা ইজারা নিয়েছি, সেটা আসলে অবৈধ কাউকে বা কেউ অবৈধ দখলদার কাউকে হয়তো সে বকশিশ দিয়ে বা কোনোভাবে ম্যানেজ করে এখানে ব্যবসা করছে। গাবতলী হাট এলাকায় 30 একর ও পুরো বেরিবাদ এলাকায় 150 একর জায়গা অবৈধ দখলে আছে। সেটিকে উদ্ধার করে কাজে লাগাতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সকালে নগরীর নিউ মার্কেট এলাকার আলকরণ গলি থেকে এই উচ্ছেদ কর্মসূচি শুরু হয়। এ সময় 45টি দোকান এবং কয়েকটি বসতবাড়ি উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষ জানায় এতদিন জায়গাটি জেলা প্রশাসনের দখলে থাকলেও সম্প্রতি আদালতের রায়ে মালিকানা পায় আলবার্ট সরকার। তাই আদালতের নির্দেশে মূল মালিককে জায়গা বুঝিয়ে দিতেই অভিযান পরিচালনা করা হয়। তবে দোকান মালিক ও ভাড়াটিয়াদের অভিযোগ, জেলা প্রশাসনের দুর্বলতার সুযোগে আলবার্ট জাল জালিয়াতির মাধ্যমে জায়গাটি হাতিয়ে নিয়েছে। কোনো ধরনের নোটিশ না দিয়ে অভিযান পরিচালনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ভুয়া জাল দলিল এটা প্রমাণিত হওয়ার পরেও আদালতে কি জন্য তাদেরকে এই জায়গাটা বুঝে দিতে, সেটা আমাদের বোধগম্য না। কোনো নোটিশ দেয় নাই, শুধু গতকাল আসছে, বলছে সকাল 9টার মধ্যে ভাঙা হবে। ওনারা ভোর 7টার দিকে চলে আসছে ভাঙার জন্য। 2019 সাল থেকে নাকি আমরা এগুলোর অবৈধ দখলদার। আমরা যদি 2019 সাল থেকে অবৈধ দখলদার হইতে থাকি, 2023 সাল পর্যন্ত সরকার আমাদের থেকে কি জন্য খাজনা গ্রহণ করে? যে কোনো উৎসবে বাঙালি পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি, আর তা যদি হয় ঈদের দিন, তাহলে পাঞ্জাবির বিকল্প তো নেই। তাই সব বয়সের পুরুষদের কথা মাথায় রেখেই নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়েছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলো। দামের কিছুটা তারতম্য থাকলেও সব শ্রেণীর মানুষের জন্যই রয়েছে নান্দনিক পাঞ্জাবি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন নাহিদ হোসেন। বাঙালি পুরুষদের কি উপহার দেয়া যায় সেসব নিয়ে যারা দ্বিধায় ভোগেন, তাদের প্রথম পছন্দ এই পাঞ্জাবি। সামনে ঈদ, তাই বাহারি ডিজাইনের নতুন কালেকশন নিয়ে হাজির ব্র্যান্ড শপগুলো। চলছে বসন্ত, সেই সাথে রোদের প্রকোপ। তাই দেখতে সুন্দর আর পরতে আরাম এমন কাপড়কেই দেয়া হচ্ছে প্রাধান্য। আমার সবাই লাইট কালারটা পরতে পছন্দ করে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাপড়গুলো হচ্ছে একদম সফট লিলিয়ান কটন, রেনি কটন, দেন ব্যাম্বো সিল্ক। প্রিমিয়াম টাইপের হয় যেগুলো একটু ভারী, যেটা কটন আর হচ্ছে ব্র্যান্ডেড কাপড়গুলো মিক্স থাকে, ওগুলো হচ্ছে সব এজেরই পছন্দ করে। বাবা ছেলে থাকে যে পাঞ্জাবিগুলো, তাতে হচ্ছে বাবাও পড়তে পারে, ছেলেও পড়তে পারে, ওগুলো হচ্ছে আমরা বেশি এবার ফোকাস করছি।
ঈদকে সামনে রেখে পরিবারের নানান বয়সী সদস্যদের চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতারা করছেন কেনাকাটা। অবশ্যই যে কোয়ালিটিটা আমাকে কমফোর্ট হবে আমার জন্য সেটা তো নিশ্চয়ই, আর পাশাপাশি মানে ট্রেন্ডি যেটা আব্বুর জন্য একটু নর্মাল সাদা বা অফ হোয়াইট কালারের, আমার জন্য হয়তো একটু কালারফুল সাদার ভিতরে রেগুলার সাইজ ঢোলা ঢালা যারা আমাদের জন্য মানানসই এই ধরনের। ঈদে আপনার পাঞ্জাবির বাজেট যদি বেশি থাকে তাহলে এই ধরনের ব্র্যান্ড শপগুলোতে আপনার জন্য আছে নানান এক্সক্লুসিভ কালেকশন, কিন্তু যদি বাজেট কম হয় সেক্ষেত্রে কি কি বিকল্প ব্যবস্থা রয়েছে চলুন সেগুলো দেখে নিই। বাজেট কম হলে রাজধানীর নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট কিংবা গাউসিয়া হতে পারে ভালো বিকল্প। পপকর্ন, চিনিগুড়া, ভাঙচুর এমন বিচিত্র সব নামে ও ডিজাইনে নতুন পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে সেখানে। এখানেও সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রাখা হয়েছে, প্রাধান্য পাচ্ছে গরম। ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে আমাদের, তারপর গার্মেন্টস কোয়ালিটির কিছু পাঞ্জাবি আছে, চায়নার মধ্যে আছে, বা আমাদের দেশি কিছু প্রোডাক্ট কাপড় এ ধরনের মধ্যেও পাওয়া যায়। সর্বোচ্চের ভিতরে আপনার 2000 টাকার মধ্যে আছে, 2000, 1800 এরকম। আর রিজনেবল যে প্রাইসটা 1100, 1200, 1300, 1400, 1500 এরকম। নান্দনিক এসব পাঞ্জাবির দাম হাঁকানো হচ্ছে 1000 থেকে 2500-এর মধ্যে। তবে যদি ঝানু ক্রেতা হন তাদের জন্য দামটা আরও কম হতে পারে। ঈদের দিন সব শ্রেণীর মানুষ নতুন জামা পরে একই ঈদগাহে পড়বে নামাজ, থাকবে না কোনো ভেদাভেদ, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের অভিযানে গেল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য সহ শতাধিক সন্ত্রাসী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 31টি আগ্নেয়াস্ত্র, 3টি বিদেশি পিস্তল সহ গুলি ও বোমা উদ্ধার করা হয়। জব্দ হয় বিপুল পরিমাণ মাদক কারবারিকে। এছাড়া জাটকা নিধন বন্ধ ও মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন সময়ে অভিযান চালায় কোস্টগার্ড। 33 জন মাদক ব্যবসায়ী সহ 10 কেজি 690 গ্রাম গাঁজা ও 4,26,411 পিস ইয়াবা, 1120 কেজি অবৈধ হাঙ্গরের শুটকি, 3140 কেজি শাপলা পাতা মাছ, 3টি হরিণের শিং, 1টি তক্কক এবং 170 প্যাকেট অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনীতিক জন ড্যানিলোভিচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে করেছেন। বেলা 11টায় তারা ট্রাইব্যুনালে যান। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করেন তারা। এদিকে গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে কলেজ ছাত্র হৃদয় হত্যা মামলায় কোনাবাড়ী থানার সাবেক ওসি KM আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরাম সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া একই থানার 2টি মামলায় সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং 3টি মামলায় থানাটির সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। তাদের সবাইকে আজ আদালতে হাজির করা হয়েছিল। অন্যদিকে খিলগাঁও ও পল্টন থানার পৃথক মামলায় সাবেক LGRD মন্ত্রী তাজুল ইসলাম, মিরপুর থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক MP সোলাইমান সেলিম ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রানুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এই আসামিরা যারা আজকে এই তাদেরকে আনা হচ্ছে, এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা
আসামি হবে। এই যে মামলা একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, ওনাকে রিমান্ডে নেওয়া হচ্ছে, সুরেশ করা হচ্ছে, এটা আমরা মনে করি যে আইনের শাসনের পরিপন্থী, সংবিধান বিরোধী। এটা স্বভাবতই 302 এর মামলা এবং সেনসিটিভ বিষয়, এই কারণে হয়তো মনে হয় আমরা জামিন পাচ্ছি না। চট্টগ্রাম কাজীর দেউরিতে ভোজ্য তেলের বাজার মনিটরিং করছেন সিটি মেয়র। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, সিটি মেয়রের বাজার পরিদর্শন সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? কখন নাগাদ তিনি এলেন সে ব্যাপারেও জানতে চাই। নির্ধারণ করে দেওয়ার পর আজকেই কিন্তু আমরা দেখছি সিটি মেয়র তিনি বাজার তদারকিতে নেমেছেন। এই মুহূর্তে নগরীর কাজীরদেউরি বাজারে তিনি বাজার মনিটরিং করছেন এবং বেশ কিছু দোকানদার ভোক্তাদের সাথেও তিনি কথা বলেছেন। আমরা একটু সরাসরি জানতে চাইবো আজকে বাজার পরিস্থিতি কেমন। আপনারা দেখেছেন জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা সেখানে একটা স্পষ্টভাবে ডিক্লারেশন দিয়েছি। মালিক পর্যায়ে যারা আমদানিকারক প্রতি লিটার খোলা যেটা ভোজ্য তেল 153 টাকা, আর যেটা ট্রেডার্স যারা আছে খাতুনগঞ্জে যারা বিক্রি করছে তাদের জন্য 2 টাকা বাড়িয়ে 155 পার লিটার, আর যারা খুচরা মূল্য খুচরা যারা বিক্রি করছে এইসব বাজারে সেখানে 160 টাকা প্রতি লিটার। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এতদিন যে বোতলগুলো তো বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল এবং যেখানে তারা 195 টাকা ধরে তারা বিক্রি করছিল, আজকে আমরা এমআরপিতে যেটা রেট আছে সেই রেটে তারা 175-এ তারা বিক্রি করছে বোতলটা। আর খোলা তেল এখানে অবশ্য আমরা এখনো দেখছি না যে কাজীর দেউরিতে, অন্য বাজারে আমাদের ম্যাজিস্ট্রেট আছে হয়তো সেখানে তারা সেটা দেখবে। তবে আমি তাদেরকে মূল্য তালিকা সেখানে আছে, আর এখানে যেখানে যেখানে মূল্য তালিকা নেই সেখানে তাদেরকে লাগিয়ে রাখতে বলেছে এবং সেটা স্পষ্টভাবে খোলা তেল প্রতি লিটার 160 টাকা ধরে তারা বিক্রি করবে। এটা তারা সবাই জানে, তারাও একমত যে তারা 160 টাকা করে সেটা বিক্রি করবে। ব্যর্থ করলে আমি তাদেরকে বলেছি যে আইনের গতিতে চলবে। এখানে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন আমরা বদ্ধপরিকর তাদেরকে একটা ভালো জায়গা স্বস্তিকর জায়গায় নিয়ে আনার জন্য, এবং আমরা যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার কিন্তু মনিটরিং করছে। আজকে শুধু কাজীর দেউরি না, আপনাদের বদ্দারহাট, পাহাড়তলি বাজার, তারপর চক বাজার সহ মোহরা বিভিন্ন বাজার। সব ক্ষেত্রে নিয়োগের সমতা সহ বিভিন্ন দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগে 1.5 ঘন্টা রেললাইন অবরোধের পর প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উপদেষ্টা নিয়োগ, পিএসসি, ইউজিসি সহ সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধিপত্যের অভিযোগ তোলা হয়। তারা বলেন ঢাবি আধিপত্যের বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসি সহ সরকারি সব প্রতিষ্ঠানের পুনর্গঠন দাবি করে আন্দোলনকারীরা পরে 3 দফা দাবি জানিয়ে অবরোধ তুলে নেয় তারা। মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। আমাদের স্টেক বুঝে নেওয়ার জন্য এবং বাংলাদেশ যেন শুধু ঢাবি কেন্দ্রিক না হয়, এই ঢাবি সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আমরা আজকে রেল লাইন এবং বাংলা কর্মসূচি, ব্লকের কর্মসূচি পালন করতেছি। আমরা এই ঢাবি তন্ত্র থেকে মুক্তি চাই এবং ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, যেখানে বাংলাদেশের প্রত্যেকটি স্টেককে রাষ্ট্র পুনর্গঠনের সমান সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পরই একের পর এক রদবদল, ওলটপালট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে দাবি করলেন এটি কেবলই শুরু। বলেন 43 দিনে তিনি যা করেছেন অনেক প্রেসিডেন্ট 8 বছরেও তা করতে পারেননি। 1 ঘন্টা 40 মিনিটের বক্তব্যে অভিভাষণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গ্রিনল্যান্ড সহ নানা ইস্যুতে নিজ অবস্থানের সাফাই গাইলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণেই রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 40 মিনিট ধরে বক্তব্য দেন তিনি, যা মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোনো প্রেসিডেন্টের দীর্ঘতম ভাষণ। এর আগে 2000 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 1 ঘন্টা 28 মিনিট বক্তব্য দিয়েছিলেন বিল ক্লিন্টন।
জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব, শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা, মেক্সিকো, চীনের মতো দেশের সাথে। গাজা দখলের পরিকল্পনাও করেছেন। নিজ প্রশাসনের নেয়া এসব পদক্ষেপে সাফাই গিয়েছেন কংগ্রেসের দীর্ঘ ভাষণে। একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু। 6 সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের নিচে দাঁড়িয়ে আমেরিকার স্বর্ণযুগের সূচনার ঘোষণা দিয়েছিলাম। সে সময় থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল যুগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছি। আমরা মাত্র 43 দিনেই অনেক প্রশাসনের 4 কিংবা 8 বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি। বলতে চাই এটি কেবলই শুরু। মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরিতে অর্থ বরাদ্দ দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি। কমান্ডার ইন চিফ হওয়ায় আমার লক্ষ্য ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা। প্রথম ধাপ হিসেবে আমি কংগ্রেসকে বলবো, মাতৃভূমি রক্ষায় গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য তহবিল বরাদ্দ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, শান্তির জন্য প্রস্তুত রাশিয়া। রাশিয়ার সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা শান্তির জন্য প্রস্তুত বলে জোরালো সংকেত পেয়েছি। আর তাহলে সেটি কি সুন্দর হবে না? এই পাগলামি বন্ধ করা দরকার। আর যুদ্ধ বন্ধ করতে চাইলে অবশ্যই দুপক্ষের সাথেই কথা বলতে হবে। এখনও গ্রিনল্যান্ড ও পানামা খালের মালিকানা চান ট্রাম্প। ক্ষোভ ঝাড়েন অবৈধ অভিবাসী নিয়েও। অভিযোগ, বাইডেন আমলে 2 কোটির বেশি মানুষ অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ভাষণে ধনকুবের ইলন মাস্ককেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ফাইনালের মাত্র একদিন আগে ম্যাচ ভেন্যুতে এসে পৌঁছেছে দুদল। ভ্রমণ ক্লান্তি মেনে নিয়েই ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে প্রোটিয়া ও কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নিয়ে তৃতীয়বার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড। এর আগে 2006 ও 2009 সালে একে অপরের বিপক্ষে খেলেছিল তারা। দুবারের মোকাবেলায় একবার করে জিতেছে দুদল। 2006 সালে ভারতের প্রথম দেখায় প্রোটিয়াদের 87 রানে হারায় কিউইরা। 2009 সালে ঘরের মাঠে 5 উইকেটে জয় পায় প্রোটিয়ারা। দর্শক, ম্যাচটি কভার করতে লাহোরে আছেন আমার সহকর্মী আফনান পিয়াল। সরাসরি তার সাথে যুক্ত হবার চেষ্টা করব। পিয়াল, আপনি অবশ্যই আমার সাথে যুক্ত আছেন। দ্বিতীয় সেমিফাইনালের আগে লাহোরে দর্শক উন্মাদনা তো দেখছেনই আপনি, এবং উইকেট কেমন হতে পারে বা ম্যাচ কেমন হবার সম্ভাবনা রয়েছে? পাকিস্তান স্বাগতিক, তারা বাদ হয়ে গেছে গ্রুপ পর্বে। ওরকম উন্মাদনা চোখে পড়েনি, খুব বেশি দর্শক মাঠে এখন পর্যন্ত আসেননি। উইকেটের কথাটা বললেন, 300+ রান আশা করছে দুটো দলে, 300+ রান আশা করছে। এবং লাহোরের অতীত রেকর্ড যেটা বলে, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ম্যাচগুলো হয়েছে সেখানে পারফরমেন্স বলে, ব্যাটিং পারফরমেন্স, সেটা বলে যে এই মাঠে বড় রান হয়। এই ম্যাচেও তেমনটা দেখা যেতে পারে। উইকেট আসলে সাজেস্ট করছে যে ওরকম কিছু হবে। আর যদি সম্ভাবনার কথা বলেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সাউথ আফ্রিকার সম্ভাবনাটা বেশি আসে। লাস্ট 3-4 বছর ধরে সাউথ আফ্রিকা যে ক্রিকেটটা খেলছে, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা ফাইনালিস্ট। কিছুদিন পরে তাদের সেই ফাইনালটা হবে এবং এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললো। দারুণ একটা টুর্নামেন্ট তারা কাটিয়েছে। পুরো টুর্নামেন্টে তারা 2টা ম্যাচ জিতেছে। পিয়াল, সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার কথা ঠিকঠাক শোনা যাচ্ছিল না। ধন্যবাদ আপনাকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। শেষ 16র প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে মাদ্রিদ ডার্বির তৃতীয় লড়াইয়ে জয়ের দেখা পেল গ্যালাকটিকোস। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের 4র্থ মিনিটেই লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। 32 মিনিটের সমতায় ফেরে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্কোর শিটে নাম তোলেন হুলিয়ান আলভারেস। বিরতির পর এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করেন রদ্রিগো দে পল। তবে মিনিট 2-1-এর মাথায় রিয়াল মাদ্রিদকে আবারও লিড এনে দেন ব্রাহিম দিয়াস। সমতায় ফিরতে গ্রিজম্যানের নেয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক। শেষ দিকে 2টি আক্রমণ ব্যর্থ হলে 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। বুধবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল।
দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।